শুরুতেই মহান মে দিবসের খবর। রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের বিষয়টি নির্বাচিত সংসদ থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবসের সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি করেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক দলের নেতারা অংশ নেন। দুপুরের আগেই লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে নয়াপল্টন সহ আশেপাশের এলাকা। আফজাল হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে শ্রমিক দল। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নয়াপল্টন ছাড়িয়ে সমাবেশ ছড়িয়ে পড়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল সহ আশেপাশের সড়কে। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কর্মজীবীদের অবহেলা বা অধিকার বঞ্চিত রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় 8 কোটি বা তারও কিছু বেশি। নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ। অন্তর্বর্তী কোনো সরকার নির্বাচিত সরকারের বিকল্প নয় বলে মন্তব্য করে দ্রুত নির্বাচন দাবি করেন তিনি। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয় নিয়েও কথা বলেন তারেক রহমান। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায় এমন কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দল ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান জানাতে চায় জামায়াত ইসলামী। দুপুরে পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে একথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের শ্রমজীবী 70% মানুষকে উপেক্ষা করে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শিমুল খানের রিপোর্ট। সকাল 9টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশে যোগ দিতে আসতে থাকেন শ্রমজীবীরা। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছরেও শ্রমিকের সঠিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশের শ্রমিক ও মালিকের অটুট বন্ধন রেখে অর্থনৈতিক চাকাকে সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠিত না হলেও শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য করেন দলের নেতারা। একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। মালিকরা যা খাবে এবং করবে, শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের উপরে শোষণ করে তাদের ব্যবসাকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াকেই তাদের প্রধান কাজ মনে করেন। মনে রাখতে হবে, ওই কোম্পানিতে, ওই প্রতিষ্ঠানে, ওই ফ্যাক্টরিতে কখনোই উন্নয়ন সাধন হতে পারে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন নারীরা। মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মখলুকাত। দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন
এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দেশের শ্রমজীবী 70% মানুষকে উপেক্ষা করে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান জামায়াতে আমির। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শ্রমিকদের অবস্থা আগের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম মন্ত্রণালয়। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে শ্রমিকদের জীবনমানের উন্নয়নের বিকল্প নাই। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। এক্ষেত্রে শ্রমিক মালিকের মাঝে সুসম্পর্ক গড়ে তোলা জরুরি বলে মনে করেন তিনি। একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী, শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী। একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি। শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে, এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখব। অনুষ্ঠানে 5 শ্রমিক ও তাদের পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং 2 জন পোশাক শ্রমিকের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়। 5 জন শ্রমিক আর্থিক সহায়তা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে প্রতিদিন যে পরিমাণ ময়লা আবর্জনা তৈরি হয় তা পরিষ্কার করতে কাজ করেন প্রায় 20 লাখ পরিচ্ছন্নতা কর্মী। এর বাইরে আরও কয়েক হাজার শ্রমিক রয়েছেন বেসরকারি পর্যায়ে, যাদের অক্লান্ত পরিশ্রমে পরিচ্ছন্ন থাকে তিলোত্তমা নগরী ঢাকা। কিন্তু তারা যে পরিমাণ পারিশ্রমিক পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। মে দিবসে পরিচ্ছন্নতা কর্মীদের সুখ দুঃখের কথা তুলে ধরছেন বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী ঢাকায় ভোরের আলো ফোটার আগেই পরিষ্কার রাখতে কাজ শুরু করে পরিচ্ছন্নতা কর্মীরা। নানা কারণে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে নারী পুরুষের অক্লান্ত পরিশ্রম। ডিউটি হইতেছে সকাল 8টাতে, 3টাও বাজে, 4টাও বাজে। এই যে মানুষকে সেবা দেই, 2 টাকা পাই। এই রোগ জীবনের থেকে মুক্তি থাকার জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করি, যাতে সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে। পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে বসবাসের আশায় পেটের তাগিদে গ্রাম ছেড়ে শহরে এসেছেন পরিচ্ছন্নতা কর্মীদের অনেকে। আমি দেশের থেকে আইসার 10 বছর হয়েছি। 10 বছর পরে আসিয়া পেটের দায়ে আমি কাজ করি। গরিব মানুষ আর এই পেটের দায়ে আইছি, এই চাকরিটা পাইছি। এখন মনে করেন এক বেতন মনে করেন 1 মাসের রোজা মাসের আপনি গেলে বেতন আটকায় দিছে, আমাকে দিতেছে না। মনে করছে আমরা এটা কর্ম, আমরা চুরি চামারি করতেছি না, আমরা কর্ম করে খাচ্ছি। আর এর সাথে দেশের যে পরিস্থিতি চলছে, মনে করেন যে এই মতো আমাকে মতো শিক্ষিত লোকের কিন্তু চাকরি করি কোনো জায়গা নাই। মহল্লা কাম করি, বেতন যা পাইতেছি এই পর্যন্ত আমরা এই দিতেই চলতেছি। আর এই যে গাড়ি নিয়ে যাওয়ার পরে কিছু বোতল মোতল যে ধরে আমরা বেশি এড়িয়ে দিয়ে আমাদের সংসার চলতেছে। পারিশ্রমিক তুলনামূলক কম হলেও অন্য কোনো কাজ না পাওয়ায় অনেকে বছরের পর বছর পার করে দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। আমরা এই কাজটা করে আনন্দ পাই, ধরেন আমরা বেতনটা তাড়াতাড়িও পাই, আর একটু বাসা একটু তাড়াতাড়ি যায় ছেলে মেয়ে একটু রান্না বান্না করে
ছেলে মেয়ে গোসল মোসল করে খাওয়াতে পারি, একটু আরাম শরীরের দিকে একটু রেস্ট নিতে পারি। মাস শেষে যে টাকা বেতন পান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই বেতন কিছুটা বাড়ানোর দাবি এসব শ্রমিকের। আমরা পচা গান্ডা নাই, সবসময় আমরা পরিষ্কার করি, আমরা রাস্তাঘাটে কাজ করি, গাড়ি ঘোড়ার পথে, আমাদের মরণের কোনো হাত পাও নেই। 7,500 টাকা বেতন পাই, তা দিয়ে আমার বাচ্চা কাচ্চা লাই, আমি ভরণ পোষণ দিয়ে লেখাপড়া খরচা দিয়ে আল্লাহ দিলে সুন্দরভাবে চলতে আছে। হ্যাঁ, কাজ না থাকলে এখন বয়ে থাকি লাভ আছে, এই হিসেবে তো কাজ করে। এখন কম টাকায় সংসার চলে, এখন বেতন বাড়ানোর কথা কইছে, এখন কি যে করবে এখন তো সঠিক সেটা ঠিক হয় নাই। এরকম অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু মজুরি হিসেবে যা পাচ্ছে তা দিয়ে সংসার চালানো কষ্টকর। তাই তাদের দাবি মে দিবস উপলক্ষে তাদের বেতন যেন কিছুটা বাড়ানো হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। 20 বছর বয়সের কম বয়সীরা বাস, মিনিবাস কিংবা লেগুনার কন্ডাক্টর বা সুপারভাইজার হতে পারবে না, এমন নিয়ম রেখে সড়ক পরিবহন বিধিমালা করেছে সরকার। কিন্তু পরিবহন খাতে শিশুদের ব্যবহার করা হচ্ছে যখন তখন। রাজধানীর বিভিন্ন এলাকায় 13 থেকে 15 বছর বয়সের কিশোররাই লেগুনা চালাচ্ছে, সংগ্রহ করছে লেগুনার ভাড়া। ফলে দেশের শ্রম আইন এবং আন্তর্জাতিক আইন দুটোরই চরম লঙ্ঘন হচ্ছে। মনোয়ার হোসেনের ক্যামেরায় শ্রমিক দিবসে সেই সব শিশুদের কথা তুলে ধরছেন আবু সাইদ অপু। বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও সড়ক পরিবহন খাতে এর ব্যবহার বৃদ্ধির প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। রাজধানী ঢাকাতেই শিশুরা বাসের হেল্পার হিসেবে কাজ করছে এবং এমনকি অনেক শিশু লেগুনার মতো ছোট বাহনও চালাচ্ছেন, যা এই শিশুদের পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকির কারণ হতে পারে। তারা তো এতটা ট্রেন আপ না, তো সেই অবস্থায় তারা জেদবশত অনেক সময় তাড়াহুড়া করে টানে, এটা খুব রিস্কি একটা বিষয় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে কিছু কিছু ড্রাইভাররা আছে খুবই কিন্তু বেপরোয়া চালানো করছে কিন্তু তারা। তবে শিশু কিশোরদের হাতে ঝুঁকিপূর্ণ বাহন লেগুনার স্টিয়ারিং। অধিকাংশ লেগুনা চালাচ্ছেন কিশোররা। আমি গাড়ি ইনকাম করে বাসায় দেই, বাবা মা টাকা পয়সা দিতে পারে না, তাই বাবা মা আমাকে টাকা দিতে হয়, ডেলি যা কামাই করে দিতে হয়। যাদের এখন স্কুল যাওয়ার কথা, অথচ তাদের দিয়ে কিছু অসাধু লেগুনা ব্যবসায়ীরা লেগুনার স্টিয়ারিং তাদের হাতে তুলে দিচ্ছেন। ছোট্ট শিশু চালকদের কাছে ব্যস্ততম সড়ক মানেই যেন প্রতিযোগিতা, যারা বাস্তবতা তুলে ধরেন এসব লেগুনা শিশু চালক ও হেল্পাররা। ও সাইডে একটু ফ্যামিলি প্রবলেম ছিল, সেই জন্যই আসছে এখানে। যদি টাকা পয়সা থাকতো তাহলে বাপ মায়ের তো পড়ালেখা করাইতো। বড় হলে দেখা গেছে লেগুনাতে এসে আমাদের কাছে বলে যে উস্তাদ আমাদের একটু নিবেন, ঠিক আছে, পরে আমরা ওদেরকে নেই। টাকা পয়সার সমস্যা, বাবা ঠিকমতো সংসার চালাতে পারে না, সংসারের তাগিদে আসছে, মানুষ করতে পারে না, সংসারের তাগিদে আসছে এখানে। তবে অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন এসব চালকরা রাজধানীর প্রায় সব সড়কেই যাত্রী পরিবহন করে চলছে প্রশাসনের নাগে ডগায়, আর এসব যেন প্রশাসন দেখেও না দেখার ভান করছে। আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখাবেন। লাইসেন্স অনলাইন কপি আছে, যে ও ডেলিভারি যেটা কার্ড দেয় নাই, যেটা অরিজিনাল কার্ড ওটা পাই নাই। বাবা মা টাকা পয়সা দিতে পারে না, তাই। আরাফাতের মতো এরকম অসংখ্য ছোট ছোট শিশুরা রয়েছেন যারা অভাবের তাড়না সহ্য করতে না পেরে এভাবে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, অথচ এই সময়টিতে তাদের স্কুলে যাওয়ার কথা। আজকের এই মহান মে দিবসেও তারা তাদের পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র পরিবার পরিজনের জন্য, কারণ তারা চায় এটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক এবং তারা যে বাস্তবতায় প্রবেশ করেছে সেই বাস্তবতাকে লালন করে যেন ভবিষ্যতে তারা তাদের সন্তানকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। ফার্মগেট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিশ্বজুড়ে যখন শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান উদযাপিত হচ্ছে, ঠিক তখন দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিকরা বলছেন দিবস পালিত হলেও অধিকার থেকে বঞ্চিত তারা। শত পরিশ্রম করলেও ন্যায্য বেতন ভাতা থেকে সবসময়ই বঞ্চিত হয়ে আসছেন তারা। গাজীপুর থেকে আরও জানাচ্ছেন চঞ্চল খান। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির এক বড় অংশ গার্মেন্টস খাত, আর এর সাথে জড়িত অসংখ্য গার্মেন্টস কর্মী। গাজীপুরের অনেক পোশাক কারখানায় এখনও মাসের পর মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয় না। নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য মজুরি এবং বকেয়া বেতন ভাতার দাবিতে প্রতিনিয়ত এই রাস্তায় নামতে হয় শ্রমিকদের। মে দিবসকে ঘিরে শত আয়োজন থাকলেও বাস্তবে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সময় মতো বেতন ভাতা দেয় না, আবার ঈদের সময় বোনাস দেয় না। শ্রমিক যখন তখন ছাঁটাই করে এবং মালিকরা ন্যায্য মূল্য সবসময় দিতে চায় না। তবে শ্রমিকরা কাজের সুষ্ঠু পরিবেশ চেয়ে আসছে সবসময়। তারা আন্দোলন চান না, তাদের দাবি সরকারের কাছে ন্যায্যতার ভিত্তিতে মালিক শ্রমিকের সমন্বয়। যেগুলো ফ্যাক্টরির সমস্যা হয়
মালিক শ্রমিক সবাই উভয় পক্ষে মিলিতভাবে এটা সমস্যার সমাধান করুক। শ্রমিক দিবস পালন করতে চাই, তার মধ্যে হচ্ছে আপনাদের বেতন ভাতা যেন সবকিছু ঠিকঠাক মতো পাই। গাড়ি ভাড়া দিতে 600 জায়গা আমরা রুম ভাড়া খাওয়া দিতে কষ্ট হয়ে যায়। নানান অভিযোগ নিয়েই প্রতি বছর মে দিবস আসে, কিন্তু শ্রমজীবনে কোনো পরিবর্তন আসে না। ঈদের আগে বেতন বোনাস দিতেও তালবাহানা করে মালিক পক্ষ। বেতন পাই 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এমনও হয় 2 মাস 3 মাসের বেতন আমরা একসাথে পাই। মজুরি বাড়ানোর জন্য এটাই কথা, 10,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো থাকলেও বাস্তবায়ন হয় না অনেক ক্ষেত্রে। মালিক পক্ষের নির্ধারিত বেতনেই কাজ করতে হয় তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক ও সরকারের সমন্বয় জরুরি ছিল বলে মনে করেন শ্রমিক নেতারা। এখানকার যে শ্রমজীবী মানুষ, এই যে সভ্যতার যার রক্তে আসলে এই সভ্যতা গড়ে উঠছে, ঘামে গড়ে উঠছে, সেই শ্রমিকের মর্যাদা মর্যাদার যে বিষয়টা, সেটা আমার অগ্রগতি দেওয়া উচিত। মে দিবস শুধু স্মরণ করার দিন নয়, এই দিন শ্রমিকদের প্রাপ্য অধিকার পাওয়ার দিন। শ্রমিকদের ন্যূনতম বেতন কাঠামো, আবাসন ব্যবস্থা, চাকরির নিরাপত্তা সহ সঠিক সময়ে বেতন ভাতার দাবিতে তাদের এই মে দিবস থেকে আহ্বান থাকবে যথাসময়ে যেন শ্রমিকদের এই ন্যায্য পাওনা অধিকার পরিশোধ করা হয়। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। প্রতি বছর মে দিবস আসে আবার চলেও যায়। সারা দেশে ঘটা করে মহান মে দিবস পালিত হলেও চা শ্রমিকদের ভাগ্যের যেন কোনো পরিবর্তন নেই। যুগ যুগ ধরে দেশের চা শিল্পে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, কষ্ট দারিদ্রতা যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কাঠফাটা রোদের মধ্যে চা শ্রমিকরা কাজ শুরু করেন সকাল থেকে। দুপুরের প্রখর রোদে অজস্র ঘামে সারা শরীর জবজবে ভেজা, জীর্ণশীর্ণ শরীরটা দেখলেই বোঝা যায় কেমন খাটুনি খাটতে হয় চা শ্রমিকদের। তারা জানেনই না মে দিবস কি। সংসারের ঘানি টানতে গিয়ে পড়ালেখা খুব বেশি হয়ে ওঠে না তাদের ছেলে মেয়েদের। নেই নিজস্ব নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়, নেই স্যানিটেশনও। মৌলভীবাজার জেলার 92টি চা বাগানে লক্ষাধিক শ্রমিক কাজ করছেন। প্রতিদিন 178 টাকা মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বাগানে কাজ করা অধিকাংশ নারী চা শ্রমিক হলেও কর্মক্ষেত্রে নেই তেমন কোন নিরাপত্তা সহ বাড়তি সুবিধা। 78 টাকায় বেতন স্যার, আমাদের পেট চলে না তো হুরুটা বাচ্চা কই থাকি আমরা পড়াইয়া লিখাইয়া। আর ওয়াল আছে, কার সোনের বাড়ি আছে, এটা তো দেখতে হবে। বাথরুম নাই। আমি চা শ্রমিক আছি, আমার এই যে 178 টাকায় আমাদের সংসারিক জীবন অনেক কষ্ট হয়। রুজিগুলো আমাদের জন্য একটু উপরে উঠুক, আমরা বাচ্চা কুচারা। যুগের সাথে তাল মিলিয়ে বেতন ভাতা প্রদান, রেশন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, চা শ্রমিক সন্তানদের চাকুরি প্রদান, স্থায়ীভাবে জমি বন্দোবস্ত সহ নানা দাবি জানিয়েছেন এই শ্রমিকরা। বেতনে আমরা চলাইতে পারি না, 178 টাকা 50 পয়সায় আমাদের লেখাপড়া বাচ্চাদের নিয়ে আমরা খুবই বিরত আছি। শ্রমিকরা যে মজুরিটা পায় খুবই কম, খুবই সীমিত। এটা দিয়ে তাদের ভালো করে সংসার চলে না, ভালো একটা স্কুলে লেখাপড়া বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারে না। আমরা চাই সরকারের পক্ষ থেকে অত্যন্ত পক্ষে শ্রমিকের মজুরিটা যাতে বৃদ্ধি করা হয়। চা বাগান মালিক কর্তৃপক্ষ বলছে, সরকারি নিয়ম অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি, রেশন ও স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। শ্রমিকদের রেশন, বাসস্থান, চিকিৎসা এবং সাপ্তাহিক ওদের তলব, এইগুলা নিয়মিতভাবে এই কোম্পানিটা দিয়ে যাচ্ছে। ফলে এখনো এই বাগানটা, আপনার এই চা শিল্পটা টিকে আছে এবং মালিক এই বাগানটা পরিচালনার জন্য আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা, সব ধরনের লজিস্টিক সাপোর্ট উনি দিয়ে যাচ্ছে। যেমন দিচ্ছে আমাদের সরকার, এমন আমাদের মালিক। যুগ যুগ ধরে দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জীবনের ঝুঁকি নিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে এই শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করছেন চা শ্রমিকরা। অথচ কষ্টের জীবন ও দারিদ্রতা যেন তাদের নিত্যসঙ্গী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকার গঠন করবে, তবে বর্তমান সরকার সেক্ষেত্রে নিরাশ করছে। বিকেলে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অনতিবিলম্বে নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নেয়ার দাবি জানান। আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না। সংস্কার আমরা এখন চাই না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন, সংস্কার যেন দল মত নির্বিশেষে রাষ্ট্রের কল্যাণে হয়। রাজধানীর বাংলা মোটরে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় নেতারা একথা বলেন। এনসিপি নেতারা আরও বলেন, যুগের পর যুগ শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকরা অধিকার আদায় যখনই মাঠে নেমেছেন, তখনই তাদের ওপর দল মত নির্বিশেষে মালিকপক্ষ
হামলে পড়েছেন। এ সময় শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এনসিপি নেতারা। সেই প্রাপ্য সুযোগ সুবিধাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি। বাংলাদেশ 2.0-র কথা আমরা বলতেছি, বাংলাদেশের যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে। 60 দিনের নিষেধাজ্ঞা শেষ করে মধ্যরাত থেকে মাছ শিকারে নেমেছেন ভোলার জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সরকারের পক্ষ থেকে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সকাল থেকে ভোলার বিভিন্ন মাছ ঘাটগুলোতে দেখা গেছে নিষেধাজ্ঞা শেষে যে আশা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়েছিলেন তেমন একটা মাছ তাদের জালে ধরা পড়েনি। বিভিন্ন মাছ ঘাটগুলোতে তেমন মাছের দেখা পাওয়া যায়নি, তাই হতাশ জেলেরা। এই আজকে আসে সকালে আসে কোনোটা 2টা পাইছে, 1টা পাইছে, 3টা পায় না, এই অবস্থা। প্রথম দিন জেলেরা তো নদীর যায় তেমন কোনো মাছ পায়নি।